আমি একটু বোঝার বা জানার চেষ্টা করব যে কেন অচিন্ততার মনে হচ্ছে যে আন্দোলন শুধু বাংলার আন্দোলন নয়, বাংলা পক্ষের আন্দোলন নয়, একটা হিন্দি পক্ষেরও আছে আন্দোলন, মারাঠা পক্ষ হতে পারে, আসাম পক্ষ হতে পারে। আমি জানার চেষ্টা করবো এই পক্ষ আন্দোলনটা কি খুব দরকার ছিল, মানে না হলে কি ক্ষতি হয়ে যেত, বা হলে মানে হচ্ছে তাতে কি ক্ষতি হচ্ছে বা কি লাভ হচ্ছে, এইটুকু একটা যদি আলোকপাত করেন। প্রথমেই আমার বিপক্ষের মানুষদের যারা সংখ্যাগুরু তাদেরকে নমস্কার জানাই, আমার সঙ্গী গর্গ চট্টোপাধ্যায়, এবং আপনাদেরও নমস্কার জানাই। আমি একটু প্রথমেই একটা অন্য কথা বলি। সৈয়দ মুজতবা আলীর একটা লেখায় পড়েছিলাম যে তোমার কাছে যদি 22টা অস্ত্র থাকে তাহলে যেটা সব থেকে বেশি শক্তিশালী সেই অস্ত্রটাই প্রথমে প্রয়োগ করবে। তো আমি এখন সেরকমই, আমি মহাজনপন্থী, আমি তার কথা মতন, তার উপদেশ মতন আমি সেই অস্ত্রটা প্রথমে প্রয়োগ করতে চাইছি জাতীয়তাবাদের প্রশ্নে। ধরা যাক এই যে আলোচনাটি আজকে আমরা করতে বসেছি, পক্ষ বিপক্ষ সবই রয়েছে, আপনারাও রয়েছেন। ধরা যাক এই আলোচনাটা হচ্ছে তামিলনাড়ুতে বা গুজরাটে, গুজরাটি ভাষা এবং গুজরাটি মানুষদের নিয়ে, গুজরাটি ভাষা এবং গুজরাটি মানুষদের নিয়ে, এবং অথবা তামিল ভাষা এবং তামিল মানুষদের নিয়ে এই আলোচনাটি হচ্ছে। তাহলে আমরা কি দেখব? আমরা দেখব যে সেখানে গুটিকয় শ্রোতা থাকলেও থাকতে পারেন, কিন্তু বিপক্ষে কেউ নেই। কেউ নেই এই কারণে এই যে জাতীয়তাবাদ যে ব্যাপারটা সেটা এতই স্বতঃসিদ্ধ ব্যাপার, এতই স্বতঃসিদ্ধ সেটা, এবং সেটা এত বেশি সর্বসম্মত, সার্বজনীন এবং মীমাংসিত বিষয় যে এটা নিয়ে বিপক্ষে যাওয়ার মতন মানুষ পাওয়া যাবে না ওইসব জায়গাতে। তো আজকে আমরা যে আলোচনা করতে এসেছি, গর্গ চট্টোপাধ্যায় এসছেন কলকাতা থেকে, আমি এসছি বাঁকুড়ার থেকে, ওনারা জানি না কোথা থেকে এসছেন, কিন্তু আমাদের যে আসতে হচ্ছে, এই যে আলোচনা সভাটা করতে হচ্ছে, এটাই কি যথেষ্ট কারণ নয় যে জাতীয়তাবাদী আন্দোলনটা হওয়া দরকার আমাদের এখানে? তাহলে একটা প্রশ্ন উঠে যাচ্ছে, যেটা হলো যে আমাদের বহুভাষী দেশ তো, মানে তাহলে আপনি বলছেন যে কর্ণাটকে বা কেরালায় বা আসামে এটার জন্য, এটার বিপক্ষে যাওয়ার কোনো মানে মানুষই নেই। তাহলে সবাই তো নিজের নিজের একটা দেশ তৈরি করে নিতে পারতো। তাহলে একতাটা আমরা কেন, মানে একতার বার্তাটা কি আমাদের দেওয়ার কোনো দরকার নেই, যে তারা নিজেদের মতো যা করছে তাহলে সেটাই আমরাও করব? আমরা একটা সময় তো বলতো বাঙালি লিড করছে দেশকে, তাহলে আমরা মানে আমরা অন্যরা যারা করছে সেটাকে আমরা ফলো করবো কেন? আমরা কেন অন্যভাবে ভাবাবো না মানুষকে? গোটা দেশের মানুষকে অন্যভাবে অন্য রাস্তা দেখাবো না কেন? না, বড় কথা হচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে যে অধিকার, গণতান্ত্রিক যে অধিকারগুলো আছে, সংবিধান সম্মত যে অধিকারগুলো আছে, সেই অধিকারগুলো সকলেই ভোগ করছে, আমরা ভোগ করতে পারছি না। এর ফলে হচ্ছে কি একটা অধিকার সাম্য, মানে সংরক্ষণের যে ফায়দাটা সেটা নিচ্ছে, তার জন্য আমাদের কোথাও না একটু হিংসা হচ্ছে। আমরাও বলছি আমরাও ওটা নেব, এবং তাতে দেশ যা হবে হবে। এটা কোনো সরকারি সংরক্ষণের কথা বলছি না, আমি বলছি যে এই যে অধিকার, গণতান্ত্রিক যে অধিকার যে মানুষগুলি ভোগ করে, বিহারের মানুষ যেটা ভোগ করে, যারা হিন্দি ভাষী, কেন মানে আপনার মনে হচ্ছে যে তাদের কোনো লাভ হচ্ছে না? নিশ্চয় মনে হচ্ছে না, যে মনে হচ্ছে যে লাভ হচ্ছে না বলেই আপনি এই পক্ষ নিয়েছেন। কারণ অধিকাংশ মানুষের যেখানে লাভ হবে তাহলে দেশেরও লাভ হয়ে যাবে। তো আপনি আপনার পক্ষটা যদি বলেন, মানে পরিষ্কার করেন। নমস্কার। প্রথমত আমি বলবো, আমাদের এই বহুভাষী এই দেশে ভাষা জাতীয়তাবাদী, এটা বহু ভাষাটা গুরুত্বপূর্ণ। জাতীয়তাবাদ বা জাতীয়বাদকরণটা যেটা, সেটা কোনো গুরুত্বই নয়, বহু ভাষাটা গুরুত্ব। সে একটা খেটে খাওয়া মানুষ, যেটা আপনি বললেন, খেটে খাওয়া মানুষ, সে কিন্তু বাংলা ভাষা কিংবা অন্যান্য যে ভাষাগুলো নিয়ে, আমরা জানি যে বাংলা ভাষা শুধু বাংলা ভাষা নয়। খেটে খাওয়া মানুষ বলতে এটা বলছি যে আলটিমেটলি বাংলাতে সকল বাঙালিকে তো বাংলা বা এই পশ্চিম বাংলা রোজগার দিতে পারছে না, তাহলে তাকে তো যেতে হচ্ছে দক্ষিণে, উত্তর না। সাধারণ মানুষ তাদের রুটি রোজগার অনুযায়ী নিজেকে সাজিয়ে নেন এবং গুছিয়ে নেন। তাদের কাছে রুটিটা মেন, ভাষাটা নয়, তাদের কাছে রুটিটাই মেন। আমি অরিনিন্দমের কাছে আসবো যে আলটিমেটলি তোমার এই পক্ষটা নেওয়ার মূলে কি, মানে এই পক্ষ যারা পক্ষপাতিত্ব করছে তাদের চরিত্রে, মানে তাদের আন্দোলনের চরিত্রটাতে তাকে তুমি জিজ্ঞাসা চিহ্ন বসাচ্ছ, না কোথাও না কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ কিছু পার্ট ঠিক, কিছু পার্ট ভুল আছে? প্রথমত সোনাঝুরিকে অভিনন্দন জানাই। না, একেবারেই তা নয়। আমার কাছে যেটা মনে হয় সব ক্ষেত্রেই
আমরা একটা দেশে বাস করি, সেই দেশে বিভিন্ন রাজ্য আছে, তাতে কোনো কোনো রাজ্যে কোনো কোনো ভাষা বা মানে সব রাজ্যেই একটা নির্দিষ্ট ভাষা, সেটা বেশিরভাগ মানুষ কথা বলেন। কিন্তু এরকম কোনো রাজ্য পাওয়া যাবে না যেটা পুরোপুরি সেই রাজ্যের তথাকথিত যারা অরিজিনাল বাসিন্দা বা ভাষাভাষী তারাই সেখানে থাকেন। ভারতবর্ষ এমন একটা দেশ, সংবিধানে সবাইকে সব জায়গায় যাওয়ার, সেখানে কাজ করার, সেখানে বসবাস করার অধিকার দেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে যে কিছু খারাপ উদাহরণ হয়তো আমার বিপক্ষের বন্ধুদের কাছে আছে। কোথাও কোনো ঘটনা, যেমন আমরা জানি আসামে হয়েছিল অগপ, এবং ওই সময় বাঙালি খেদাও আন্দোলন হয়েছে, অন্যান্য জায়গাতেও হয়েছে। এগুলো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন থেকে সন্ত্রাসবাদের জন্ম হয়। আমরা সচেতনভাবে একটা ভাষা বা এই একই কথা বলে যারা ধর্মের ভিত্তিতে জাতীয়তাবাদের কথা বলে, তারাও এই কথা বলে, ধর্মের নামে আগ্রাসন, তার বিরুদ্ধে পাল্টা ধর্মের নামে আগ্রাসন। এই পাল্টা কিছু করে আমাদের দেশটাকে বা যে কোনো একটা সমাজকে টুকরো টুকরো করার ছাড়া অন্য কোনো কাজ হয়েছে বলে আমার জানা নেই। পৃথিবীর যেখানে এটা হয়েছে সেখানেই সেটা ধ্বংসাত্মক দিকে গেছে। বরং আমি গর্গ চট্টোপাধ্যায়ের কথা তুলে একটা কথা বলতে চাই, যদি পাড়ায় ডাকাত পড়ার সম্ভাবনা থাকে তাহলে তালাগুলো ভেঙে সবাই একসাথে ডাকাতের বিরুদ্ধে লড়তে হবে। সবাই ডাকাতি বাঁচানোর জন্য নিজেদের ঘরে তালা লাগিয়ে বসে থাকলে হবে না। এটা হচ্ছে একদম মানে অত্যন্ত ভুল একটা ধারণা। এবং আর একটা কথা বলে আমি, যেহেতু সময় কম, একটা কথা অ্যাড করতে চাইছি। আমাদের মূল সমস্যাটা কিন্তু অর্থনৈতিক। আজকে বিদেশের বাজারে তেলের দাম কমলে ভারতে তেলের দাম বেড়ে যাচ্ছে। তেল মানে আমি ভোজ্য তেলের কথা বলছি না, আমি পেট্রোলিয়াম জাত পণ্যের কথা বলছি। পেট্রোলিয়াম জিনিসের দাম বাড়া মানে সমস্ত কিছুর দাম বাড়ছে। একটা মানুষের রোজগার কমছে। এই মুহূর্তে 5% মানুষ ভারতের টোটাল সম্পদের প্রায় 80%, তারও বেশি অধিকার করে বসে আছে। বাকি আমরা সবাই এক জায়গায় লাফাচ্ছি। এই আন্দোলনটা করব, নিজের রোজগারের আন্দোলনটা করব, সবাই মিলে একসঙ্গে এই যে অসাম্য, এই যে বঞ্চনা, তার বিরুদ্ধে লড়বো, না ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে টুকরো টুকরো ভঙ্গুর হয়ে নিজেদের ধ্বংসের দিকে আরো নিয়ে যাব। এটাই এই মুহূর্তে সবচেয়ে জঘন্য যেটা বলছে, এমনিতেই তো আমরা ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে আসছি, তারপরে যদি আবার ভাষার ভিত্তিতে ভাগ হই, মানে কত টুকরো হবে, মানে কত টুকরো আমাদেরকে করবে। তো যাই হোক, গর্গদার কাছে আমার প্রশ্ন যে তুমি তো বাংলার হয়ে লড়ছো, বাংলা ভাষার জন্য লড়ছো, বাঙালির জন্য লড়ছো, তো কোথাও না কি কোথাও মানে তোমার মনে হচ্ছে যে বাঙালির জন্য লড়ছো, অথচ বাঙালির সমর্থন সেই পরিমাণে, বিপুল পরিমাণে সমর্থক বাংলা পক্ষকে সমর্থন করছে না। এই ফেলিওরটা বা তুমি বোঝাতে পারছো না, মানে কি, মানে গ্যাপটা কেন হচ্ছে বাঙালির সাথে তোমার বাংলা পক্ষের গ্যাপটা এত বাড়ছে কেন? তুমি বাংলার কথা বলছো, বাঙালিদের কথা বলছো, বাঙালিদের অধিকারের কথা বলছো, কিন্তু এই গ্যাপটা, কমিউনিকেশন গ্যাপটা হচ্ছে কেন? এখনো রয়েছে কিছুটা, মানে তোমাকে স্বীকার করতে হবে কিছুটা। এটা আমি স্বীকার করতাম যদি বাংলা পক্ষ এমন একখানা সংগঠন না হতো যার মোটামুটি গ্রোথ রেট তার প্রথম জীবদ্দশার 5 বছরে বাংলার মাটিতে প্রায় জন্ম হওয়া যে কোনো সংগঠনের থেকে বেশি। এটা যদি না হতো তাহলে আমি এটা স্বীকার করে নিতাম, তাই না? আমি কয়েকটা তথ্য এলো, আমি একটু সেগুলোর একটু তথ্যমূলক উত্তর দিতে চাই। বাংলার কি তার প্রতিটি সন্তানকে খাওয়ানোর ক্ষমতা আছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এই প্রশ্নের প্রথমে উত্তর দিতে হয় যে বাংলা থেকে যতজন বাইরে যায় আর বাংলায় যতজন রুজি করতে আসে, এর অনুপাতটা কি? ভারতের ইকোনমিক সার্ভে বলে এই অনুপাতটা হচ্ছে 1জন বাইরে গেলে 3জন ভেতরে ঢোকে। প্রথম কথা, এটা হচ্ছে স্পষ্ট একটা কথা। অর্থাৎ আমাদের এই মাটিতে বিভিন্ন জায়গায়, রঘুনাথপুরে গেলেও পেয়ে যাবে, পশ্চিম বর্ধমানে গেলে পেয়ে যাবে, খড়গপুরে গেলে পেয়ে যাবে, বাংলার আধার কার্ড হলে কাজে নেওয়া হয় না। খুব স্পষ্ট কথা। গুজরাটের আধার কার্ড হলে গুজরাটে কাজে নেওয়া হয় না। কেন? বাঙালিদেরকে ভয় পাচ্ছে নাকি? না, মূলত যেহেতু বহিরাগত পুঁজি, সেটা দিয়ে সমস্যা নেই, কিন্তু আমাদের এখানে 47 সালের পর থেকে দীর্ঘদিন ধরে তোষণকামী যে রাজনীতি হয়েছে, এই বহিরাগত পুঁজি এবং এই ভোট ব্যাংক তৈরি করার যে তোষণের রাজনীতি হয়েছে, যে বহিরাগতদের একটা ভোট ব্যাংক করা একখানা, এর ফলাফল এটা একটা দিক। দ্বিতীয় যে কথাটা বলবো, যেটা বেবি বললেন, সেটা হচ্ছে যে আমরা কিন্তু রক্ত ঘৃণায় বিশ্বাস করি না। আমরা জাতীয়তাবাদীরা, আমরা সমাবেশী।
এই ধরুন আমার নাম কি গর্গ চট্টোপাধ্যায়, ঠিক আছে, তার মানে উপাধ্যায়, তার মানে হচ্ছে যে এখন যেটা ইউপি তার কোনো একটা জায়গা থেকে মোটামুটি 900-950 বছর আগে আমার পূর্বপুরুষরা এসছিল, ঠিক আছে। কিন্তু এসে আমি কিন্তু হিন্দি বা উর্দু মিডিয়াম চাইনি এখানে। বাংলার মাটিতে যখন বাংলা মিডিয়ামের সংখ্যা কমে কিন্তু হিন্দি এবং উর্দু মিডিয়ামের দাবি বাড়তে থাকে, এই দাবিটা কি বাংলার সঙ্গে মিশে যাওয়া বহিরাগতরা করছে? তাহলে তো এই বাংলার সঙ্গে মিশে যাওয়ার প্রশ্নটার মধ্যে একটা বিরাট প্রশ্নচিহ্ন লেগে যায়। শেষে আরেকটি কথা এলো, যেটা পুঁজির প্রশ্ন, এটা সকলে মিলে করব। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে রাজ্য সরকারি চাকরি পেতে 90% রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে এই যে রাজ্যের যে ভাষা, যে ভাষার ভিত্তিতে এই রাজ্য তৈরি, সেটা বাধ্যতামূলক নয়। এখন দুটো সমাধান হতে পারে, একটা হচ্ছে যে আমরা বাধ্যতামূলক করি, যে লড়াইটা আমরা লড়ি, অথবা আমরা বিহারে গিয়ে বলি হ্যাঁ গো এই তোমরাও বাংলাটা অ্যালাউ করো, আমরা মহারাষ্ট্রে গিয়ে বলি হ্যাঁ গো তোমরাও বাংলাটা অ্যালাউ করো, তামিলনাড়ুতে গিয়ে বলি তোমরাও বাংলাটা অ্যালাউ করো, আমাকে পাগল বলবে। আরেকটা বিষয় হচ্ছে যে যেমন হিন্দি আগ্রাসন, আমরা মানে এখানে সেই বিষয়টা এখনো উত্থাপন হয়নি, কিন্তু একটা হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে আপনাদের লড়াই আছে। এবারে আমি যেখানে আমার জেলা পুরুলিয়া, এখানেও আমি দেখতে পাচ্ছি যে বাংলার একটা আগ্রাসন দেখতে পাচ্ছি। বাংলা কুড়মালিকে খেয়ে ফেলছে, বাংলা মাগবিয়া ভাষাকে খেয়ে ফেলছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? পৃথিবীতে যে কোনো, প্রথম কথা হচ্ছে যে বলা হলো যে জাতি এটা নানা রকম ভাবে হয়, ঠিক আছে। জাতির সঙ্গে একটা জন্ম, তার একখানা সম্পর্ক রয়েছে। একটু আমি উদাহরণ দিয়ে বলি, যে ধর্ম ইত্যাদি নানা কথাগুলো বলা হলো। আপনি আজকে কোর্টে গিয়ে, আমি হিন্দু, আমি কোর্টে গিয়ে বৌদ্ধ হয়ে যেতে পারি, বৌদ্ধ থেকে খ্রিস্টান হয়ে যেতে পারে, কেউ খ্রিস্টান থেকে মুসলমান হয়ে যেতে পারে, মুসলমান থেকে হিন্দু হয়ে যেতে পারে, একদম লিখে। আমার নাগরিকত্ব ভারতীয়। এই অক্ষয় কুমার সে কানাডা হয়ে গেছিল, ঠিক আছে। এই আদানির দাদা নাকি সাইপ্রাস হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ স্থায়ী নয়। আপনি এখন বিজ্ঞান যেখানে এগিয়েছে, নারী থেকে পুরুষ, পুরুষ থেকে আজকে বিজেপি, পরশু তৃণমূল সম্ভব। আচ্ছা, বাঙালি থেকে মারওয়াড়ি হওয়া সম্ভব? অর্থাৎ এই আগের যে কথাগুলো বললাম, তামিল থেকে পাঞ্জাবি হওয়া সম্ভব। অর্থাৎ এই যে আমাদের আত্মপরিচিতির যে অক্ষগুলি রয়েছে, তার সঙ্গে এই জাতিসত্তার প্রশ্নটি আলাদা এবং এই জাতিসত্তার ভিত্তি একটি এক। এবার আগ্রাসন যে কথাটা, এই অপভাষা গোষ্ঠীরই কিন্তু একটা ভাষা বাংলা। তখন কিন্তু যারা উচ্চ বর্ণের মানুষ, ব্রাহ্মণ, তারা কিন্তু সংস্কৃত পড়তেন। আমাকে ফিরতে দাও, এখানে আসতে হবে, আমাকে বুঝতে হবে, তোমাকে নিম্ন মানে অনুষ্ঠান করার জন্য ওখানে কিন্তু যেখানে ওই ডিএসও বসে তার পাশে এইখানে লেখা থাকে হিন্দি হামারা রাষ্ট্রভাষা এরকম, এবং হিন্দি বহুত মিঠা ভাষা, এইভাবে একটা লেখা থাকে। এবং উনি মানে আমি ব্যক্তিটার নাম বলছি না, উনি ওনার, আমরা কোন পক্ষের বিরুদ্ধে লড়াই করছি না, কিন্তু জাতীয়তাবাদের বিরুদ্ধে লড়ছি। পৃথিবীতে জাতীয়তাবাদ নিম্ন বর্গের মানুষের জন্য কখনো কোনো ভালো আনেনি। তামিলের কথা উনি বললেন তো, তামিলে দলিতদের কথা না, সে যেহেতু বললো এটা শুধু কলকাতার সমস্যা, আমি গনিয়ে দিলাম পশ্চিমবঙ্গের ম্যাপ তৈরি হয়ে যাবে এটা কোথার সমস্যা। খুবই স্পষ্ট কথা না এটা? আমরা ভিডিও দেখতে পাই বাংলা পক্ষ পেজ থেকে যে কোন একটা ছেলে হিন্দি কথা বলেছে বা কিছু একটা করেছে, একটু ফেটিং দিচ্ছে তোমার ছেলেরা। তো এইটার প্রভাব কি আমাদের বাঙালি যারা বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে, সিআরপি বলছে ক্রিমিনাল তারা বাঙালি, তাহলে সেখানকার লোক তো খোঁজে যাবে, এটা তো স্বাভাবিক। সেটা যদি না করে তার উপর রাগার কোনো কারণ নেই। এবার আমাদের মেলাতে হবে এর উল্টোটা কি এখানে ঘটছে, সেটা মানুষ বুঝবে ঘটছে কি ঘটছে না। চিন্তাধারার কাছে যাবো, আমার মনে হচ্ছে চরিত্রটা কি একটু আলাদা হলে বা আরেকটু সহনশীল হলে ভালো হতো। হ্যাঁ, চরিত্রের কথা বলি। চরিত্রটা বাংলা পক্ষ যে আন্দোলন করছে, এখনো সেই আন্দোলনটাকে যে মারমুখী হয়ে উঠেছে এটাকে মনে করছি না। বাংলা পক্ষ শুধু নয়, আমি সব পক্ষ কথা বলছি। যেহেতু আজকে এই পশ্চিমবঙ্গে বাঙালিদের অধিকারের মধ্যে কোনো কিছুই নেই, রাজনীতি, অর্থনীতি সমস্তই কিন্তু বাঙালির হাতে কিছুই নেই এখন। তো এর ফলে যেটা হচ্ছে যে বাঙালিকে একটা দুর্বল জাতি ভেবে
যারা বাইরে থেকে আসছেন বা এসেছেন তারা একটা আক্রমণাত্মক ভূমিকা তো নিচ্ছেন নিঃসন্দেহে। সেই আক্রমণটা যেটাকে সাম্রাজ্যবাদ বলছেন গর্গ চট্টোপাধ্যায়, সেই সাম্রাজ্যবাদকে যদি আটকাতে হয় তাহলে জাতীয়তাবাদের একটা প্রশ্ন এসেই যায়। কারণ জাতীয়তা কেন হয়েছিল, তার নিহিত উদ্দেশ্যটা কি ছিল? না, যে কোটি 14টা রাজ্য ভাগ করা হয়েছিল, তার বেশি রাজ্য ছিল না তখন। এই 14টা রাজ্যের যে স্থানীয় সরকার, রাজ্য সরকারগুলি গড়ে উঠবে, তাদের দায়িত্ব হবে যে তারা সেই রাজ্যের ভাষা সংস্কৃতির তারা বিকাশ ঘটাবে, যাতে আমাদের একটা সমান বিকাশ, সমান একটা উন্নতি হয় নিজের আপন আপন ভাষার এবং সেই ভাষার মানুষের যে অধিকার, সাংস্কৃতিক অধিকার বলুন, সেটাকে আপনি অর্থনৈতিক অধিকার বলুন, বা যা কিছুই অধিকার হয় সে তারা যাতে পায়, সেই জন্য গঠিত হয়েছিল। কিন্তু এইটা হওয়ার পরে এবং এটা বলা ছিল এই আর কি, আন্দোলনে কি কেউ সাধারণ মানুষ বিপদে পড়ছে? এইটুকু আপনি আমাকে স্পষ্ট করুন। আপনার কি মনে হচ্ছে এই আন্দোলনের ফলে অ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজের থেকে ডিসঅ্যাডভান্টেজ বেশি হচ্ছে? না, আমি সেটা মনে করছি না। আন্দোলনটা যেহেতু মারমুখী সেরকম কিছু নয়। একটা উদাহরণ বোধহয় কেউ দিলেন যে গর্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে তাকে কাউকে গিয়ে ধমকানো চমকানো বা ফুচকা আমি বললাম কিছু কিছু ভিডিও আমাদের সামনে আসে তো, না, কিন্তু যদি ফুচকাওয়ালা যদি আমার কোনো কাউকে তাকে যদি বলি একটু বাংলায় কথাটা তুমি বলো যেটা বলছো, কেননা দর করতে গেলে, দরদাম করতে গেলে তখন কিন্তু ভাষার সবাই তো 2 টাকা রোজগারের জন্য আসে দাদা। মানে বিষয়টা যে একটা বিহারি 2 টাকা রোজগারের জন্য এখানে আসছে, তা সে এবারে এখানে মানে বাংলাটা পড়াশোনা করে আগে কোন স্পোকেন বেঙ্গলিতে পড়াশোনা করে আসার তো কথা নয়। সে তার মতো করে মিথস্ক্রিয়া করে নেবে এবং তারপর ব্যবসা করবে, ধীরে ধীরে শিখবে। না, ঠিক আছে, একটা বাঙালি মজুরি থাকতে যাবে। না, এই ধীরে ধীরেটা কতদিন, সেটা 30 বছর কি 50 বছরে যখন হয় না তখন তো একটু সমস্যা হয়। আমার প্রশ্ন হচ্ছে যে সেই ফুচকাওয়ালা যদি হিন্দিতে কথা তাকে যদি কেউ বলে তুমি একটু বাংলায় বলো ভাই কি বলছো, যাতে আমার দরদাম করতে সুবিধা হয়, আমি আমার ভাষায় সে যখন এখান থেকে ফুচকাটা গোটাচ্ছে না, তার মানে তার লাভ হচ্ছে, তার মানে সে বুঝিয়ে বিক্রি করতে পারছে। হ্যাঁ, সে বিক্রি করতে পারছে। অসুবিধা কেননা মানুষ এখনো অচেতন, তারা নিজেদের অধিকার সম্বন্ধে সাধারণ মানুষ কজন লোকই সচেতন। সেই সচেতনতা যদি থাকতো তাহলে তো আমাদের এই আলোচনা সভাটার কোনো প্রয়োজন ছিল না। চরিত্র বলতে আমি বুঝাতে চাইছি যে গর্গ দ্বারা খাতা কলমেতে যদি একটু বেশি আন্দোলনটাতে হতো, মানে এটা কি একটা মানে খাতা কলমও গর্গ দ্বারা আন্দোলন রীতিমতো করছে, অনেক পরীক্ষার বাধ্যবাধকতা করে দিয়েছে যে বাংলাতে কোশ্চেন সেট করতে হবে, সেটা তো মানে আমাদের শক্তি সাফল্য। এবং কিন্তু আমি বলছি যে এটা কি তাহলে সস্তা রাজনীতির খেলা, মানে যেটা হঠাৎ করে একটু বেশি একটু প্রচার পাওয়া যায় বা খুব ভাইরাল হওয়া যায়, সেই প্ল্যান? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা আমার মনে হয় গর্গ চট্টোপাধ্যায় ঠিক মতো দেবে। তবে আমি যেটা মনে করছি যে একটা যদি এরকম আন্দোলনের ভিতভূমি গড়ে না তোলা যায় তাহলে মানুষকে সচেতন করা যাবে না। মানুষ এখনো বুঝতেই পারে না সে কি থেকে বলছে। আমি একটু বেবি সাহেবের কাছে আসবো। বেবি সাহেবের একটা যেহেতু নামটা এলো আপনার পক্ষেই যাবে এই গল্প। না, পক্ষের দরকার না, আমি নামটা একটু আমি আমার পক্ষ ডিফেন্ড করতে পারবো। বাংলা পক্ষ বা এই বাঙালি জাতীয়তাবাদের যে নতুন যে ধারা, ঠিক আছে, এর আগেও তো অনেকগুলো ধারা ছিল। মাথায় রাখতে হবে বিহার বাংলা সংযুক্তিকরণ বামপন্থীরা কিন্তু লিডারশিপ দিয়ে আটকে ছিল। কেন আটকে ছিল প্রশ্ন করতে হবে। আটকে ছিল কারণ তাদের শুভবুদ্ধি ছিল মাথায়, ঠিক আছে। এটাও মানতে হবে যে হ্যাঁ, বাঙালি জাতি আভ্যন্তরীণ ভাবে ভাগ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ প্রশ্ন বলি, এখানে শুধু বাংলা ভাষাটাই কেন? বেবি কিছুদিন আগে আমি একটা তোমার পোস্ট দেখেছিলাম, আমি কথাও বলেছিলাম, তারপর আমি ভাবলাম যে না, এটা নিয়ে আমি একটা মঞ্চেই তোমার সাথে কথা বলবো। কোথাও তোমাদের এই যে কবি লেখক এদের আন্দোলনের সাথে বাংলা পক্ষের দাবিটা কিন্তু মিলে যাচ্ছে। কিছুদিন আগে তোমরা অনেক কবি একটা চিঠি লিখেছিল, ওপেন চিঠি, যেখানে বলেছো যে ন্যাশনাল হাইওয়ে বাংলাতে লেখাগুলো উঠে যাচ্ছে, তো সেখানে তোমারও দেখলাম সাইন আছে, মনে পড়ছে কি? হ্যাঁ, তো এই যে কোথাও না কোথাও একটা জায়গাতে গিয়ে বাংলা পক্ষের দাবি এবং তোমাদের দাবিটাও মিলে যাচ্ছে যে ভাই বাংলাতে সবকিছু করতে হবে। তো এই মিলে যে যাচ্ছে, তো এটা থেকে কিছুটা মানে এটাই তোমার কাছ থেকে এই জন্য জানতে চাইছি যে কোথাও কি অর্ধেক তুমি তাদের আন্দোলনের দাবিগুলোকে মানছো, আবার কোথাও না কোথাও কবি সত্তার জন্য বা একটু উদার হতে হচ্ছে দেশের কথা? হ্যাঁ, প্রথমত বলি, যেটা তুমি দেখেছিলে সেটা আমিও জানতাম না, তুমি আমাকে পাঠিয়েছিলে, সেখানে সাইনটা আমি করিনি।
যদি নাও করে থাকি, তাহলে তো তোমার প্রতিবাদ করা উচিত। হ্যাঁ সেটা আমি অনেক পরে দেখেছি মেসেজটা, সে যাই হোক। কিন্তু আমি ঝাড়খণ্ডের অবস্থান বলছি। ঝাড়খণ্ড আমাদের একটা ওইরকম বহুভাষী একটা রাজ্য, যেখানে সমস্ত বিশেষ করে কুড়মালি ভাষা, সাঁওতালি, হো, মুন্ডা এবং বাংলা এবং হিন্দি। বিহার থেকে ঝাড়খণ্ড যখন আলাদা হয়ে যায় তখন তার একটা মেন কারণ ছিল কিন্তু বাংলা ভাষা, এবং বাদবাকি যে ভাষাগুলো ছিল সেগুলো প্রাধান্য পাচ্ছিল না। এটা একটা মেন পয়েন্ট ছিল সেখানে বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা হয়ে যাওয়ার। তারপরে যেটা হয়, আমরা ঝাড়খণ্ড পেলাম, কিন্তু আমরা দেখলাম সেখানে সমস্ত বিষয় আসয়, সরকারি কাগজপত্র, কাজকর্ম, সমস্ত কিছু সেখানে একটা হিন্দির ভাষার আন্ডারে চলে গেছে। সেখানে বর্গদাকে ওটাই বলছি যে আলটিমেটলি মানে আপনার দিদির সরকারকে বলুন না যে মানে সবকিছু বাংলা করে দিলে তো বাংলাতে মানুষ রোজগারও করতে পারবে, অনেক বাংলার গুরুত্বটাও বেড়ে যাবে। একটা বাংলা ভাষার এখানে কিন্তু বাংলা নয়, এখানে জাতীয়তাবাদী যেটা বলা হচ্ছে, ভাষা বহুভাষী বলা হচ্ছে। আমি সেটা বলছি, পক্ষ বলছেন যে সেখানে কিন্তু বাংলা আমাদের না, হোম গেমটা এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, সেটা আমাদের ঝাড়খণ্ডের ক্ষেত্রেও দেখতে হবে। আমাদের প্রতিবেশী রাজ্য সে, তাকে দেখতে হবে না। সেখানে আমরা দেখছি যে আমরা বাংলাকে কোণঠাসা করে দিচ্ছে, সেরকম সাঁওতালি, হো, মুন্ডা সবাইকে কোণঠাসা করে দিচ্ছে। কোণঠাসা রিপ্লাইটা কি তোমার কি মনে হচ্ছে? কোণঠাসা করার জন্য তুমি কি করবে? তুমি তো একজন বাঙালি কবি, ওখানে থাকো। আমি চাই সমস্ত ভাষা নিজের মতো বেড়ে উঠুক, নিজের মতো বেড়ে উঠুক। সেখানে কেন যাবো? আমার শেষ প্রশ্ন, সময় একদম শেষ, আমার অডিয়েন্স থেকে প্রশ্ন নিতে হবে। তোমার কি মনে হয় যে চরিত্রটা ঠিক নয়, মানে আন্দোলনের কিছু দাবি দাবা ঠিক আছে, আর চরিত্রটা ঠিক হলে সবকিছু ঠিক হতো, বা আন্দোলনটা দরকারই নেই? ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার কোনো যোগ্যতা আমার নেই। প্রথম কথা হচ্ছে যে এটা বাংলা পক্ষের এজেন্ডা নিয়ে আলোচনাও নয়। বাংলা পক্ষের নামটা এতবার কেন উচ্চারিত হচ্ছে সেটা নিয়েও আমার একটু বক্তব্য থাকতেও, এখানে যদি সময় থাকতো আমি গেলাম না। প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা, যে আমাদের বাংলা ভাষার যদি প্রথম লিখিত রূপ, একটু 2 মিনিট টাইম নেব, লিখিত রূপ যদি চর্যাপদ ধরি, এবং তারপরে যেটা দয়াময় বলছিল আমি তার সঙ্গে কন্টিনিউ করে বলতে চাইছি যে বাংলা এবং এই ভাষাটার উৎপত্তির ইতিহাস খুব বেশি নয়, এবং এটা ক্রমশ পরিবর্তনশীল। এক সময় আরবি ফার্সি ছিল এখানকার আইন আদালতের ভাষা, সরকারি ভাষা, তারপরে সেটা ইংরেজি হয়েছে, তারপরে বাংলা এসেছে। এবার প্রশ্ন হচ্ছে হিন্দি আগ্রাসন। হ্যাঁ, হিন্দি আগ্রাসন আছে, সেটার প্রতিবাদ যোগ্যতাও আছে, কিন্তু সেটা করতে গিয়ে কি আমরা আরেকটা প্যারোকিয়াল কিছুতে ঢুকবো? আমার এই সংকীর্ণতাতে আপত্তি আছে। কোনো একটা জিনিসের অন্যায়ের প্রতিবাদ করা, ধরা যাক শোষণ আছে, বঞ্চনা আছে, তাহলে কি আমি উগ্রপন্থী হয়ে যাব? তাহলে কি আমি বিরুদ্ধে যুদ্ধ কেন? তাহলে এক্স্যাক্টলি, তাহলে তো প্যালেস্টাইনের হত্যা লীলাকে সমর্থন করতে হয় ইসরায়েলকে। এক মিনিট, প্যালেস্টাইনের হত্যা লীলাকে সমর্থন করতে হয়, মন্দিরের বদলে মসজিদ ভেঙে দেওয়াকে সমর্থন করতে হয়, মসজিদের বদলে মন্দির ভেঙে দেওয়াকে সমর্থন করতে হয়, এবং বাংলা, দাঁড়া 1 মিনিট বলতে দাও, অনেক বলেছেন ওরা, তোমার দেরি হলো, আমি 3 মিনিট টাইম নেবো, আমাকে বলতে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা, আজকে যদি ইংরেজরা ওইখানে না এসে, কলকাতায় না এসে পুরুলিয়ায় আসতো, তাহলে বাংলা ভাষা কোনটা হতো? আজকে বাংলা ভাষা কোনটা হতো? বাংলা ভাষার লিখিত রূপ কোনটা হতো? আমরা কলকাতায় বসে যেটা বাংলা বলি সেটাই বাংলা, তাহলে তো এই আন্দোলনের কোনো সীমা থাকবে না। বাঁকুড়ার বাংলা বাংলা নয়, এখানে একজন প্রান্তিক ক্ষেত্রে বসে যিনি একটা মিক্সড, আমরা সাঁওতালি ভাষাকে শেষ করছি না, আমরা সাঁওতালি রীতিনীতির মধ্যে ঢুকে যাচ্ছি না। সব সময় ক্ষমতাবান যারা হয় তারা আরেকজনের উপর তার অধিকার তার নিজের চিন্তা ভাবনা চাপিয়ে দিতে চায়। এই সমস্যাটা এইভাবে দেখতে হবে, এটাকে এইভাবে না দেখে, সামগ্রিক লড়াইয়ের জায়গা না দেখে বাংলা আগে আক্রান্ত কেন হবে? তামিল আক্রান্ত হচ্ছে না, তামিলনাড়ুতে ইংরেজি চাপানোর চেষ্টা হচ্ছে না, কেরালায় চাপানোর চেষ্টা হচ্ছে না, অন্য জায়গায় চাপানোর চেষ্টা হচ্ছে না। যারা ক্ষমতায় বসে রয়েছেন দিল্লিতে, তারা হিন্দি চাপানোর চেষ্টা করছেন, রাষ্ট্রভাষা বলে চাপানোর চেষ্টা করছেন। প্রতিটা সরকারি দপ্তরে রাষ্ট্রভাষা অনুবাদের জন্য পোস্ট রয়েছে, তারা রাষ্ট্রভাষার চিড়িচাপাটি করছে, এগুলো হচ্ছে, এটা বাড়াবাড়ি পর্যায়ে যাচ্ছে। সেটা তোমার পক্ষটা, তুমি কিভাবে সেটাই বলছি, সেটার বিরুদ্ধে আমাদের বক্তব্য থাকবে, সারা ভারতবর্ষে আছে। কিন্তু আমরা এটা কি বলতে পারি নাকি যে একটা অন্যায় হচ্ছে বলে আমি আরেকটা অন্যায় করব? আমি দাবি করতে, রাস্তাটা বলো স্পষ্ট, সেটাই তো বলছি, রাস্তা হচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ। তার জন্য জাতীয়তাবাদী আন্দোলন না, সামগ্রিকভাবে একটা সুস্থ আন্দোলনের জায়গা আছে, প্রতিবাদের জায়গা আছে। আমি গিয়ে কারোর ইয়েতে সবাই প্রতিবাদ করতে করতেও দেখবে একটা গোষ্ঠী হয়ে গেছে। না, সেটা হতেই পারে, গোষ্ঠী
যে কোনো কিছুর সাফল্য আছে, ব্যর্থতা আছে, ঠিক আছে, ভুল আছে। এবার আমার বক্তব্য হচ্ছে যে আমরা কিছু একটা অন্যায় হচ্ছে বলে আমার এটাতেই আপত্তি। এই গোটা ব্যাপারটাতে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের যে প্রসঙ্গটা, আমি এই জাতীয়তাবাদী আন্দোলনটাকে কোনোভাবে সমর্থন করছি না, ঠিক আছে? না, এটা লাস্টে প্রতিবাদ হতে পারে। আমার কথাটা বলে নিয়ে নিলাম, দুটো কথা শুধু বলতে চাই লাস্টে। আচ্ছা, সকলকে দর্শককে বলছি, আচ্ছা ধরো মারাঠি, ধরো তামিল বা এমন হিন্দি, হিন্দুস্তানি যারা, সেখানকার কোন জায়গায় আলোচনাটা কল্পনা করতে পারো? একটা প্রশ্ন প্রথম। দ্বিতীয় হচ্ছে, এটা বলা হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ, এ ভাঙলো এটা, এ ভাঙলো। আমি তার ওখানে গিয়ে, সে আমার এখানে ধ্বংস করছে, আমি বলছি না আমি তার ওখানে গিয়ে ধ্বংস করব, আমরা বলছি আমরা বেড়া দেবো যাতে এখানে এসে ধ্বংস না করতে পারে, এইটুকুই। তাহলে তো তোমাকে সকল বাঙালির উপার্জনের রাস্তাটা রেখে দিতে হবে, নাহলে তো একদম স্পষ্ট তো। সেই কারণেই তো আমরা বলছি বেসরকারি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ যেরকম অন্ধ্রপ্রদেশ করেছে, সেখানে প্রতিটি ট্রেড ইউনিয়ন সিআইটিইউ সহ তারা সমর্থন করেছে অন্ধ্রপ্রদেশে। ঝাড়খণ্ডে 1 জানুয়ারি 2023 থেকে বেসরকারি ক্ষেত্রে 70% ভূমিপুত্র, এখানে সিএনটি খতিয়ান হচ্ছে। কেন হচ্ছে এগুলো? তো প্রথম কথা হচ্ছে যে আজকে সারা পৃথিবীতে যখন রিসোর্স কমে আসছে, আমরা একখানা তেলের ওপর বসা, আমরা একখানা কয়লার ওপর বসা একখানা মাটি, আমরা ওখানে গিয়ে বাইরে গিয়ে বাংলাদেশি বলে গালাগাল শুনবো, আমরা কেন বাঁচবো এইভাবে? আমরা নিজের আমি লাস্ট বক্তব্য করতো আমার মানদের কাছে 1 মিনিট একটা বলবো, একটা কথা এটাই যে যেটা গর্ব এখন বললেন যে ওরা ওখানে অন্য কোথাও এই আলোচনাটা করার কোনো সুযোগ আছে কিনা। অন্য কোথাও আলোচনা করার সুযোগ নেই বলে, বাংলা তো অন্য কোনো রাজ্যের মতো না। গুজরাটিরা কজন স্বাধীনতা আন্দোলন করেছিলেন, কজন স্বাধীনতা আন্দোলনের নাম আছে, যে আজকে গোটা সেলুলার জেল জুড়ে বাঙালিকে তুলনা করতে হবে গুজরাটিদের মতো হতে হবে। কুকুর কামড়েছে বলে আমাকেও কামড়াতে হবে, এটা যুক্তি? আমার তীব্র প্রতিবাদ থাকে। আমি যেটা বলছি যে আমরা যে বাংলার পক্ষে কথা বলছি, আমি আপনাদেরকে একটা সূত্র দিই যে বাংলা কিন্তু তার ক্লাসিক ল্যাঙ্গুয়েজের মর্যাদা হারিয়েছে। কার জন্য হারিয়েছে? যখন চর্যাপদ কিন্তু এখন আমাদের অধিকারে নেই, আমাদের স্কলাররা রসগোল্লা নিয়ে লড়াই করছিলেন, বাংলার পক্ষে লড়াই করেননি। ফলত বাংলা, আমি এখন যারা বাংলা নিয়ে লড়াই করেন তাদের, আমি সুবোধ সরকারকেও লিখেছিলাম পোস্টে যে আমরা কোথায় গেলাম, আমরা কিন্তু চর্যাপদ এখনো হারিয়েছি। 2, আমি যেটা বলতে চাইবো যে বাংলার যদি উন্নতি করতে হয়, উচ্চ যে শিক্ষাগুলোতে আমরা কিন্তু এখনো বাংলা শিক্ষার সেবা প্রচলন করতে পারিনি, আমাদের ভালো বাংলা বই নেই। সমস্ত যে ইংরেজি মিডিয়াম স্কুলগুলো আছে তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা করার জন্য আমাদের ঝাঁপাতে হবে। বাংলাকে ভালোবাসার জন্য আমাদের বাংলা সাহিত্য আছে, কিন্তু আমরা কি সাহিত্যগুলোকে পৌঁছাতে পেরেছি, প্রান্তে প্রান্তে পৌঁছাতে পেরেছি? অর্থাৎ বাংলার ভালো করার জন্য অনেক পদ্ধতি আছে, তার জন্য জাতীয়তাবাদী কোনো নীতি বা পলিসি প্রয়োজন নেই। আমি অডিয়েন্সের কাছে যাব, সময় আমাদের একদম কম, অডিয়েন্সের কাছে যাব। কিছু কারো প্রশ্ন আছে? একটু হাত তুলবে, একটু কাছে চলে আসবে, ব্লুটুথ কানেকশনটা। হ্যাঁ, আমি যারা পক্ষে আছেন তাদের কাছে আমার একটা বক্তব্য এবং ছোট্ট একটা প্রশ্নও আছে। প্রথমত হচ্ছে, আপনারা কয়েকবারই বললেন যে আজকের দিনে এই আলোচনার প্রয়োজনই পড়তো না যদি আমরা সচেতন হতাম। তার মানে আমরা ধরে নিলাম যে আমরা অসচেতন আর কি, এইভাবে আপনারা বললেন। আমি বলছি যে যে প্রান্তিকতার কথা উনি বললেন যে বাংলা তাহলে কোনটুকু রইলো, কলকাতার ভাষাটুকুই? কেননা পুরুলিয়ার এমন অনেকগুলো জায়গা আছে যেটার নাম ছিল চড়িদা, সেটা হয়ে গেছে চড়িদা, ঝালদা ঝালিদা, কুস্টার সেটা কুস্তাউর। কেন হয়েছে না, কলকাতাবাসী লোকেরা যারা বাংলাটা বলতে পারেন না সেভাবে, আমাদের মানভূম ভাষাটা বলতে পারেন না ভালোভাবে, তারা চড়িদা বলতে উচ্চারণই করতে পারবেন না। তাহলে কি কলকাতা ভাষীদেরকেও আমরা ওইভাবে ট্রিট করব যে তারা এলে আমাদের ভাষা বলুক তবেই আমরা এখানে তাদেরকে রাখবো না? কে উত্তর দেবে গর্গদা? অল্প সময় অনেকগুলো প্রশ্ন আছে, অল্প সময়। ভারতে যতগুলি ভাষাভিত্তিক রাজ্য রয়েছে, সেখানে সেই প্রতিটি রাজ্যের যে রাজ্য ভাষা, সেখানে কিন্তু রাজ্য ভাষার বিভিন্ন রূপ রয়েছে অঞ্চল বিভেদে, ঠিক আছে? সেখানে যে কোনো ভাষার ক্ষেত্রে যে পুঁজিটুকু যে জিনিসটার মধ্যে দেওয়া হয়েছে, যার ফলে আমাদের কিছুটা অন্তত তৈরি হয়েছে, সেটাকে ধ্বংস না করে প্রতিটি বাংলা ভাষার প্রতিটি আঞ্চলিক রূপের বিকাশের পক্ষে
বাঙালি জাতীয়তাবাদ, খুব স্পষ্ট কথা। বাঙালি জাতীয়তাবাদ কোন রকম বাঙালি বা কোন রকম বাংলার মধ্যে বিভেদের পক্ষে নয়, কিন্তু আবার একই সঙ্গে আমাদের আঞ্চলিক বিভেদ আর জাতিসত্তার বিভেদ এক জিনিস নয়, এই জিনিসটা বোঝা দরকার। দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, আমি বলছি যে মূল যে বিষয়টার উপরে আজকে মূল আলোচ্য বিষয় ছিল যে বহু ভাষাভাষী দেশে ভাষা জাতীয়তাবাদী আন্দোলন। আমরা এতক্ষণ ধরে যেটা শুনলাম মূলত যেন বাংলা পক্ষের আন্দোলন, বাংলাকে সমর্থন করে সেটাকেই যেন ইমপ্লিমেন্ট করে চাপিয়ে দেওয়া হলো গর্গতার উপস্থিতিতে। কিন্তু মূল যে জায়গাটা, যেটা বেবিদি বলতে চাইছিলেন এবং অরিন্দম দা খুব সুন্দর করে বলেছেন, যে আমাদের দেশ যেখানে বলছে প্রথম থেকেই নানাভাষী, নানা মত, নানা ভাষা, নানা মত, নানা পরিজন, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই আমাদের দেশ। তাহলে সেই জায়গায় যেটা অতনু বলছিল, আমার একটাই কথা যেটা আপনি এড়িয়ে গেলেন, যে আজকে বাংলায় যেটা কৃষ্ণেন্দু বললো, যে যেভাবে ভালো বাংলা খারাপ বাংলা, তথাকথিত আমরা নাকি খারাপ বাংলা বলি, তার উপরে আগ্রাসন করছে। একই রকম ভাবে যদি আমরা সর্বাত্মক ভাবে দেখতে যাই, আমরা যদি বাংলাকে শুধুমাত্র বাঙালির জায়গা বলে আটকে রাখতে চাই, আপনি যেটা বললেন 1:3, আমরা কিন্তু লকডাউনের সময় এটা দেখিনি। লকডাউনের সময় দেখেছিলাম 1:3টা বরং উল্টো, বাকি রাজ্য থেকে আমাদের রাজ্যে বেশি ফিরে আসছে, আমাদের রাজ্যের মানুষ মারা যাচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে যে জায়গায় আমরা যদি কর্মসংস্থান করতে না পারি, তাহলে আমরা যদি বিদেশিদের, যারা সেই অর্থে অন্য রাজ্যের মানুষদের যদি এখানে হেনস্থা করি, তাহলে আমরাও সেম যে জায়গায় গিয়ে আমরা বাঙালিরাও তো অন্য জায়গায় ছড়াবো। তাহলে সেই জায়গাটা কেন আমরা ধরবো না, যেটা অরিন্দম দা বলছিলেন, যে আমরা প্রশ্নটা গর্বতাকে করছি, যে এই জায়গাটা আমরা স্ট্রং করব না কেন, যে শুধুমাত্র ভাষার ভিত্তিতে না করে সার্বিকভাবে উন্নয়নের জন্য লড়াইটা লড়ি সবাই মিলে একসাথে। সারা পৃথিবীতে এবং ভারতের অন্যান্য রাজ্যে আমরা যা যা বাস্তব দেখবো তাই থেকে শিখবো, ঠিক আছে? আমরা তো নতুন করে জিনিস বানাবো না। মহারাষ্ট্র শিবসেনা যা করেছে তার ফলে কোনো রাজ্যে মারাঠির কিছু হয়েছে? 2018 সালে গুজরাট থেকে এক রাত্রে 25,000 ইউপি বিহারের লোককে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সারা ভারতে গুজরাটিদের কিছু হয়েছে? আসাম থেকে বাঙালি তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিছু হয়েছে কোথাও? অসমিয়াদের হওয়া উচিত আমি বলছি না, হয়েছে কোথাও? এর থেকে আমরা কি শিক্ষা পাই? মানুষ শক্তের ভক্ত, নরমের জম। হ্যাঁ, আমি বিপক্ষের ওনাদেরকে একটু বলবো, যে জিজ্ঞেস করছি, এটা আমার প্রশ্ন, যে আমরা তো ঠিক আছে অনেক, আপনারা যেটা বলেন প্রচার প্রসারের জন্য আমরা বইপত্র সব দিতে পারি বা আর সাহিত্যের প্রচার প্রসার করতে পারি, তাতে বাংলা ভাষার উন্নতি হবে। আমরা আমাদের পুরুলিয়ার ভাষা আন্দোলনে দেখেছি, তখন ওনারা চেষ্টা করেছিলেন ঝাড়খণ্ডে, বিহারে এটা করার জন্য, করতে দেওয়া হয়নি। এখনো হচ্ছে, আপনারা যখন ওখানে আছেন জানেন, এখনো চেষ্টা করা হচ্ছে, করতে দেওয়া হচ্ছে না। এইসব জায়গায় যখন জোর করে মার দেওয়া হয়, আসামে যেমন করে মেরে বাঙালিদের তাড়ানো হচ্ছে, যেমন করে অন্য ভাষা আন্দোলন এবং পৃথিবীতে বাংলা ভাষার উপরে অত্যাচারটা বরাবর এসেছে, তখন আমাদের পথটা কি? আমরা বিপক্ষে করছি। তাহলে আপনারা বললেন যে না, মার দাঙ্গা ঠিক আছে, অর্থাৎ উনি বলতে চাইছেন যে অন্য রাজ্যে, খুব সংক্ষেপে আমি বলছি, প্রত্যেকটি মানুষ তার জাতির যে আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে, সেই জন্য সে সংগ্রাম করবে। আমাদের মনে রাখতে হবে ওইটা জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে পড়ে না। মার্কস যে শ্রেণীভিত্তিক সমাজের কথা বলেছেন এবং অর্থনৈতিক যে লড়াইয়ের কথা বলেছেন, সেখানে কিন্তু জাতি, ধর্ম, ভাষা কোনো কিছুর প্রয়োজন হয়নি। এবং আজ পর্যন্ত বিশ্বে যত সমাজবিজ্ঞানের আলোচনা হয়েছে, মার্কসের ওই শ্রেণীভিত্তিক, অর্থনৈতিক শ্রেণীভিত্তিক আলোচনা কিন্তু এখনো পর্যন্ত, যত ক্রিটিকই থাকুক তারপরেও কিন্তু এখনো শ্রেষ্ঠতম ক্রিটিক। অর্থাৎ মানুষের অর্থনৈতিক অধিকার এবং তার ব্যক্তিগত আত্মনিয়ন্ত্রণের অধিকার। আসলে একবার ভাষার কথা বলছেন, একবার জাতীয়তাবাদী কথা বলছেন। আপনারা যেটা ভাষা দিয়ে বলেছেন, আমি সেই জায়গায় প্রশ্নটা করেছি। একটু আগেই বললেন যে ভাষার প্রচার প্রসারের জন্য আমরা আন্দোলন করব না, আমরা বই ছড়াবো, সাহিত্য ছড়াবো, কিন্তু যখন ভাষা বলার জন্য মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তখন আমরা কোন রাস্তা ধরবো? কেউ যদি কাউকে অন্যায়ভাবে এরকম কোনো